ম্যাথল্যাব প্র্যাকটিক্যাল অনার্স থার্ড ইয়ার গণিত বিভাগ জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগণ, এখন আমরা ম্যাথল্যাবের যে নিউমেরিক্যাল অংশটি আছে, নিউমেরিক্যাল অ্যানালাইসিস যে অংশটি আছে, এই পার্টটির আমরা একটি প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। এটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2017 সালের একটি প্রশ্ন। এই প্রশ্নটি হলো যে গাউস সাইডাল এর পদ্ধতি ব্যবহার করে 27x প্লাস 6y প্লাস z ইকুয়ালস টু 85, এরপরে 6x প্লাস 15y প্লাস 2z ইকুয়ালস টু 72, x প্লাস y প্লাস 54z ইকুয়ালস টু 110। এই যে সমীকরণ জোট, এই সমীকরণ জোটটি সমাধান নির্ণয়ের জন্য একটি ফরট্রান প্রোগ্রাম আমাদের লিখতে হবে। এই ফরট্রান প্রোগ্রামটি আমরা কোডব্লক সফটওয়্যারে দেখব। তো এর আগে আমরা এটির যে পূর্ণাঙ্গ সমাধান সেটি আমরা একটু খাতায় দেখে নিব। পূর্ণাঙ্গ সমাধান দেখার পরে আমরা এটি কোডব্লক সফটওয়্যারে এটি রান করে দেখাবো। প্রথমে খাতায় সমাধান করার উদ্দেশ্য হলো যাতে আমরা এটির যে বেসিক যে ব্যাখ্যা বা সমাধান সেটি আমরা প্রথমে জানব, যার ফলে আমাদের প্রোগ্রামটা আমরা যখন কোডব্লক সফটওয়্যারে লিখব তখন আমাদের সেটা প্রোগ্রামটি বুঝতে সুবিধা হবে। এজন্য আমরা প্রথমে খাতায় এর যে অ্যান্সারটি সেটি একটু দেখে নিব এবং বুঝে নিব। এর সমাধান করার জন্য আমরা খাতায় এর সমাধানটা দেখব। প্রথমে আমরা লিখব প্রদত্ত সমীকরণ জোট। এখন আমরা প্রদত্ত সমীকরণ জোটটি এখানে লিখে নিব। আমাদের সমীকরণ জোটটি ছিল 27x প্লাস 6y প্লাস z ইকুয়ালস টু 85, এরপরে 6x প্লাস 15y প্লাস twice z ইকুয়ালস টু 72, x প্লাস y প্লাস 54z ইকুয়ালস টু 110। এই হলো আমাদের সমীকরণ জোট। এখন আমরা এটি সমাধান করব। সেক্ষেত্রে আমরা গস সাইডাল বা যেটাকে বলা হয় গস সাইডাল আবৃত পদ্ধতি বা ক্রমিক সরণ পদ্ধতি, গস সাইডাল আবৃত পদ্ধতির অপর নাম হলো ক্রমিক সরণ পদ্ধতি। এই পদ্ধতি আমরা এর পদ্ধতিটি দেখব না, আমরা দেখব যে কিভাবে এটি সমাধান করতে হয়। সমাধানের মাধ্যমে আমরা পদ্ধতিটা বুঝব। আমি আশা করব যে আপনারা এর আগেই নিউমেরিক্যাল অ্যানালাইসিস যে আপনাদের সাবজেক্টটি ছিল সেটি আপনারা করে এসেছেন বা এই গস সাইডাল আবৃত পদ্ধতি সম্পর্কে আপনারা কিছুটা হলেও অবগত আছেন। আমি এর সমাধানের মাধ্যমে এই পদ্ধতিটি এখন আলোচনা করব। উপরোক্ত সমীকরণ জোটকে লেখা যায় ax ইকুয়ালস টু b, অর্থাৎ আমরা উপরে যে সমীকরণ জোটটা লিখলাম সেটিকে আমরা ax ইকুয়ালস টু b এই আকারে আমরা এখন লিখব। এক্ষেত্রে এই যে a আমাদের একটা ম্যাট্রিক্স, এইটিকে আমরা লিখব 27, 6, 1, অর্থাৎ 27, 6, 1 এগুলো আমরা সারি আকারে লিখব। এরপরে 6, 15, 2,
1 1 54 এ হলো আমাদের এ ম্যাট্রিক্স। এরপরে আমরা x ইকুয়ালস টু লিখব আমাদের যে চলকগুলি আছে x, y এবং z এগুলোকে আমরা কলাম আকারে লিখব, অর্থাৎ কলাম ম্যাট্রিক্স আকারে লিখব। এরপরে আরেকটি আছে এবং b ইকুয়ালস টু আমরা লিখব 85 72 110, এটিকেও আমরা কলাম আকারে লিখব। এরপর সহগ ম্যাট্রিক্স এ কৌণিক সর্বোচ্চ, এর কৌণিক সর্বোচ্চ আমরা বলছি কেননা এখানে একটু লক্ষ্য করেন, এখানে যে আমাদের কর্ণটি, প্রধান কর্ণ যেটাকে বলা হয়, এই যে কর্ণটি, এই কর্ণটির মানগুলো একটু দেখাই দিই। এখানে আমরা প্রত্যেকটির মডুলাস নিব। প্রথমে হচ্ছে 27 এর মডুলাস নিব, এটা বড় হবে কৌণিক সর্বোচ্চ, অর্থাৎ কর্ণটা সর্বোচ্চ, কর্ণের যে মানটা সেটি সর্বোচ্চ হবে 6 এর মডুলাস প্লাস এরপরে এখানে 1 এর মডুলাস। অর্থাৎ আমরা যদি এখানে এই 27 এর মডুলাস করি, সেখানে 6 এর মডুলাস এবং এই 1 এর মডুলাস এর যোগফল থেকে এই 27 এর যে মডুলাস সেটি বড় হবে, অর্থাৎ কৌণিকটা সর্বোচ্চ হবে, কর্ণের যে মানটা সেটি সর্বোচ্চ হবে। দেখেন এখানে 6 আর 1 7, তাহলে 7 থেকেও এই 27টা আমাদের বড়। এরপরে আমরা পরের কর্ণটা নিব, আমরা 15 যে কর্ণটি আছে সেটি নিব। 15 এটি গ্রেটার দেন 6 এর মডুলাস এবং 2 এর মডুলাস, 6 এর মডুলাস এবং 2 এর মডুলাসের যোগ। 6 আর 2 হলো 8, এই 8 অপেক্ষা হচ্ছে 15 বড়, সেক্ষেত্রে এটাও ঠিক আছে। এরপরে আমাদের যে কর্ণটি সেটি হলো 54, আমরা 54 নিব। এরপরে গ্রেটার দেন, এরপরে আছে আমাদের 1 এর মডুলাস এবং 1 এর মডুলাস, 1 এর মডুলাস এবং 1 এর মডুলাস। দেখেন 1 1 2, তাহলে এখানে 2 অপেক্ষা 54 বড়, অর্থাৎ আমরা দেখতেছি যে এর যে আমাদের এখানে ম্যাট্রিক্সটি ছিল, এগুলো যে প্রধান যে কর্ণটা, এখানে যে প্রধান কর্ণটা, এই প্রধান কর্ণের যে মানগুলো আছে সেগুলো থেকে পরের যে মানগুলো সেগুলোর যোগফলের অপেক্ষাও বড়, অর্থাৎ সহগ ম্যাট্রিক্স এ, আমরা যেহেতু এখানে সহগগুলো শুধু নিয়েছি, এই সহগ ম্যাট্রিক্স এ এর কৌণিকটা হচ্ছে, এই কর্ণের মানগুলো হচ্ছে সর্বোচ্চ, এটা আমরা দেখলাম। যখন এই কৌণিক সর্বোচ্চ হবে, সহগ ম্যাট্রিক্স এ এর কৌণিক যখন সর্বোচ্চ হবে, তখন আমরা বলতে পারবো যে সুতরাং গাউস সাইডেল পদ্ধতি প্রয়োগযোগ্য। অর্থাৎ গাউস সাইডেল পদ্ধতিতে আমরা যে প্রয়োগ করব, সেটি প্রয়োগ করার আগে আমাদেরকে অবশ্যই চেক করে নিতে হবে যে আমরা যে সহগ ম্যাট্রিক্সটি পাবো সেটি যাতে কৌণিকটা সর্বোচ্চ হয়, তখন আমরা এই গাউস সাইডেল পদ্ধতি প্রয়োগ করতে পারবো। এখন আমরা গাউস সাইডেল পদ্ধতি প্রয়োগ করব। আমরা যে 1 নং সমীকরণ জোটটি পেয়েছি, তাহলে আমরা 1 নং সমীকরণ জোটকে লেখা যায় আমরা একটু যদি
এখানে আমাদের ১ নং সমীকরণ ছিল এটা, ২ নম্বর সমীকরণ এটা, ৩ নম্বর সমীকরণ এটা। যেহেতু আমরা এখানে আ গস সাইডাল আবৃত পদ্ধতিতে কর্ণ একটি বিষয়, মেইন বিষয়। সেহেতু আমরা এই যে ১ম যে আমাদের সমীকরণটি আছে, এখানে যে কর্ণটি হলো, এই কর্ণটির যে x আছে, অর্থাৎ এখানে আমরা এই ১ম সমীকরণ থেকে x এর মান বের করব এবং দ্বিতীয় সমীকরণ আমাদের কর্ণটি হচ্ছে y এর মধ্যে, সেহেতু এই দ্বিতীয় সমীকরণ থেকে আমরা y এর মান বের করব। এবার তৃতীয় সমীকরণে আমরা দেখতেছি কর্ণটি হলো কর্ণের মানটি z এর মধ্যে আছে, তাহলে এখান থেকে আমরা ৩ নম্বর সমীকরণ থেকে z এর মানটি বের করে নিব। আমরা ১ম সমীকরণটি একটু আরেকবার উঠাইয়ে নিই আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে। এখন এইখান থেকে আমরা এই x এর মান বের করব, এজন্য আমরা এটাকে রাখবো, আর এই পুরোটাকে পার করাই দিলে প্লাস মাইনাস হয়ে যাবে। এরপরে আমরা এখান থেকে x এর মানটা বের করব, অর্থাৎ 1/27। আমি একটু সাজিয়ে নিই, প্রথমে চলকগুলো নিই, তারপরে ধ্রুবকগুলো নিলাম। এই হলো x এর মান। তো x এর মান বের করার পরে আমরা ২ নম্বর সমীকরণ থেকে y এর মান বের করব। আমার ২ নম্বর সমীকরণটি ছিল 6x plus 15y plus 2z equals to 72। এখান থেকে আমরা y এর মানটা বের করে নিব, তাহলে আমরা ওয়াইটাকে রাখবো এবং এখানে এই x এবং z কে এদিকে হাতের ডানে নিয়ে আসবো, মাইনাস 2z। আমরা y এর মান নির্ণয় করব, 1/15 গুণ পার হয়ে গেলে ভাগ হয়ে যাবে। এরপরে আমরা একটু সাজায় লিখব, -6x - 2z প্লাস 72। আমরা চলকগুলো প্রথমে লিখলাম এবং ধ্রুবককে পরে লিখলাম। এরপরে আমাদের যে ৩ নম্বর যে সমীকরণটি, সেটি আমরা লিখব x plus y plus 54z equals to 110। এখান থেকে আমরা z এর মানটা নির্ণয় করব, অর্থাৎ 54z-টাকে বামে রাখবো এবং বাকিগুলোকে ডানে পার করাই দেব। আমরা z এর মান নির্ণয় করব, 1/54 মাইনাস x মাইনাস y। চলকগুলোকে আগে, ধ্রুবককে পরে লিখব। আমাদের x, y এবং z এর মান বের হয়ে গেল। আমাদের এই গস সাইডাল আবৃত পদ্ধতি বা গস সাইডাল অপসারণ পদ্ধতি, এটির মাধ্যমে আমাদের সমাধান করার জন্য এখন আমাদের ধরে নিতে হবে, এখন ধরি y ও z এর আদি মান y প্রিফিক্স equals to 0 ও z প্রিফিক্স 0 equals to 0। অর্থাৎ আমরা আদিমান ধরে নিলাম y এর আদিমান 0 এবং z এর আদিমান আমরা ধরে নিলাম 0। এখন আমরা প্রথম যে পুনরাবৃত্তি সেটা নির্ণয় করব। এই যে গস সাইডাল অপসারণ পদ্ধতি বা আবৃত পদ্ধতি, এটি পুনরায় বারবার করতে হয় বলে, বারবার মানগুলো বের করতে হয় বলে এখানে আমরা পুনরাবৃত্তি দিয়ে এটিকে লিখতেছি। এখন আমাদেরকে প্রথম পুনরাবৃত্তি, অর্থাৎ x প্রিফিক্স 1 এর মানটা আমাদের বের করে নিতে হবে, যেটি আমরা লিখব 1/27 মাইনাস 6y
মাইনাস জেড প্লাস 85, এই মানটা আমরা এখন বের করে নিব। এখন এখানে যখন 1 হবে, এখানে হবে ওয়াই নট, এখানে আদি মানগুলো ব্যবহার হবে। এরপরে এখন আমরা অর্থাৎ এখানে 1 হলে এখান থেকে এখানে 1 কম হবে, 1 - 1 0, 1 - 1 0, এটি হলো সূত্র। -6 ওয়াই নেটের মান আমরা ধরে নিয়েছি আদি মানটা 0 এবং জেড এর আদি মান ধরে নিয়েছি 0 প্লাস 85, তাহলে এখানে আমাদের আসবে, এটা 0 হয়ে যাবে, এটা 0 হবে, 85 ডিভাইডেড বাই 27। আমরা যদি ক্যালকুলেটর ইউজ করি 85 ডিভাইডেড বাই 27, আমাদের এই মানটি আসতেছে 3.1481। আমরা 4 দশমিক স্থান পর্যন্ত দশমিকের পর 4টি অঙ্ক পর্যন্ত নিব। দশমিকের পর 4টি অঙ্ক নিলে আমাদের সমাধান চলে আসবে। এবং এই যে গস সাইডাল বা গাউস সাইডাল অপসারণ পদ্ধতি, এগুলো সমাধানের ক্ষেত্রে আমরা সবসময় দশমিকের পর 4 অঙ্ক পর্যন্ত নিব, তাহলে আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হবে এবং আমাদের সঠিক সমাধানটা আমরা দ্রুত বের করতে পারবো। 81 হবে, যেহেতু এরপরে 4 আছে, সেহেতু 4 এর ক্ষেত্রে সামনের সংখ্যার সাথে 1 যোগ হয় না। আমরা জানি যে 5 থেকে 5 এর উপরে কোনো অঙ্ক থাকলে তার সামনের যে অঙ্কটি আছে তার সাথে 1 যোগ হয়। আমাদের x1 এর মান বের হইল। এখন আমরা y1 এর মান বের করব। আমাদের সমীকরণটি ছিল 1 ডিভাইডেড বাই 15 মাইনাস 6 মাইনাস টুয়াইস জেড প্লাস 72। এইখানে আবারও একই নিয়ম প্রয়োগ করব আমরা। এখানে x এর যে মানটি, এখানে যেহেতু আমরা x1 এর মান পেয়েছি, এখানে আসবে x1 মাইনাস টুয়াইস জেড, জেড ছিল আমাদের আদি মান 0 প্লাস 72, আমাদের হবে 1 ডিভাইডেড বাই 15 মাইনাস 6 ইন্টু 3.1481 মাইনাস 2 ইন্টু জেড এর মান ছিল আমাদের 0 প্লাস 72। তাহলে এদিকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো -6 ইন্টু 3.1481 প্লাস 72 ভাগ 15, তাহলে আমাদের আসবে 3.540। 4টি অঙ্ক নিতে হবে, পরের অঙ্কে শেষের অঙ্কে দেখতেছি আমরা 6 আছে, তাহলে সামনের সংখ্যার সাথে 1 যোগ হবে। এরপরে আমরা z1 এর জেড প্রিফিক্স 1 এর মান বের করব। আমাদের যে সমীকরণটি সেটি ছিল 1 ডিভাইডেড বাই 54, 1 চলকগুলো লিখি আগে, -x মাইনাস y প্লাস 110। আমরা মানগুলো বসাই নিব। আচ্ছা, একটু কাজ করে নিব। 1 ডিভাইডেড বাই 54 মাইনাস আমাদের x1 এর মান বের হয়ে গেছে, অর্থাৎ প্রত্যেকবার x, y এবং z এর যেই মানটা বের হবে সেই মানটা আমরা কাজে লাগাবো। এরপরে মাইনাস y এর ক্ষেত্রে আমাদের আগের মান বের হয়েছে y এর সাফিক্স 1, এই আগের মানটি আমরা কাজে লাগাবো,
plus 110, 1 divided by 54 minus x1 আমরা মান পাইছি 3.1481 minus y এর মান পাইছি আমরা 3.5408 plus 110। এটিকে যদি আমরা ক্যালকুলেটরে সমাধান করি -3.1481 minus 3.5408 plus 110 ভাগ 54 আমাদের আসছে 1.9132 হবে, যেহেতু এখানে 6 আছে। আমরা এটিকে আবার সমাধান করব, দ্বিতীয় পুনরাবৃত্তি নির্ণয় করব। দেখা যাক আমাদের এক্স, ওয়াই এবং জেড এর মানগুলো কাছাকাছি আসে কিনা। যতক্ষণ পর্যন্ত আমাদের কাছাকাছি মানে পরপর দুইটা পুনরাবৃত্তির কাছাকাছি মান না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা পুনরাবৃত্তি চালিয়ে যাব। আমাদের দ্বিতীয় যে পুনরাবৃত্তি সেটার মান আমি ক্যালকুলেশন করে নিয়েছি। দ্বিতীয় পুনরাবৃত্তির মান এটা আসবে, আপনারা দেখে নেবেন। আগের মতো করেই আমি যেভাবে বুঝাইছি সেভাবেই মানগুলো আসবে। এখন আমি তৃতীয় পুনরাবৃত্তির মান বের করব, কারণ দ্বিতীয় পুনরাবৃত্তির ক্ষেত্রে প্রথম পুনরাবৃত্তির এক্স ওয়াই এবং জেড এর মান এবং দ্বিতীয় পুনরাবৃত্তির এক্স ওয়াই এবং জেড এর মান এখনও আমাদের সমান হয়নি। সমান বা কাছাকাছি মান না আসা পর্যন্ত আমরা পুনরাবৃত্তি করতে থাকব। আমাদের তৃতীয় পুনরাবৃত্তির মান এসেছে এগুলো, এবং এক্স ওয়াই এবং জেড এর মান এসেছে এগুলো। তো এখানে তৃতীয় পুনরাবৃত্তির ক্ষেত্রে আমরা দেখতেছি যে আমাদের যে দ্বিতীয় পুনরাবৃত্তি অর্থাৎ আগের মানের সাথে এই তৃতীয় পুনরাবৃত্তির মান এখন মেলেনি বা কাছাকাছি মান আসেনি, অর্থাৎ আবার আমরা এখন চতুর্থ পুনরাবৃত্তিতে প্রবেশ করব। আমাদের যে চতুর্থ পুনরাবৃত্তি সেটির মান বের হয়েছে এই মানটি, এবং আমাদের চতুর্থ পুনরাবৃত্তির সাথে আমরা যদি তৃতীয় পুনরাবৃত্তির তুলনা করি তাহলে আমরা দেখতেছি যে এক্স ওয়াই এবং জেড এর মান কাছাকাছি আসেনি। এখন আমরা এর পরের পুনরাবৃত্তি অর্থাৎ পঞ্চম পুনরাবৃত্তি এখন আমরা নির্ণয় করব। আমাদের পঞ্চম পুনরাবৃত্তি x5 এবং y5 এবং z5 আমাদের মান বের হয়েছে এগুলো। আমরা যদি দেখি যে আমাদের পঞ্চম পুনরাবৃত্তি এবং চতুর্থ পুনরাবৃত্তি প্রায় একই, এক্ষেত্রে আমরা আমাদের চূড়ান্ত সমাধান পেয়ে গেছি। তাহলে এখন আমরা লিখব যে চতুর্থ এবং পঞ্চম পুনরাবৃত্তির পার্থক্য অতি নগণ্য হওয়ায় এটি উপেক্ষণীয়। সুতরাং প্রদত্ত সমীকরণ জোটের সমাধান এক্স এর মান আমরা পেলাম 2.2689, ওয়াই এর মান পেলাম 3.6354 এবং আমরা জেড এর মান পেলাম 1.9277। এই হলো আমাদের গাউস-সাইডেল আবৃত পদ্ধতি বা ক্রমিক সরণ পদ্ধতিতে কোনো সমীকরণ জোটের সমাধান। এই সমাধানটি ঠিক আছে কিনা আমরা ক্যালকুলেটরের মাধ্যমে চেক করতে পারি। সেক্ষেত্রে আমরা যাব এখানে মোট অপশনে যাব, এরপরে আমরা যাব
ইকুয়েশনে যাওয়ার পরে আমাদের যেহেতু এখানে ৩টা আননোন অথবা অজানা চলক আছে, আমরা 3 চাপবো। 3 চাপার পরে আমরা যদি আমাদের সমীকরণ যে জোটটি ছিল সেটি যদি একটু নেই, এখান থেকে আমাদের মান নিতে হবে। এখানে a1 এর মান হবে প্রথম সমীকরণের প্রথম চলকের মান, b1 এর মান হবে প্রথম সমীকরণের দ্বিতীয় চলকের মান, এরপরে c1 এর মান হবে আমাদের প্রথম সমীকরণের তৃতীয় চলকের হচ্ছে যে সহগ আছে 1, এরপরে এদিকে d1 এর মান হবে আমাদের 85। এক্ষেত্রে মনে রাখবেন যে আপনাদের ধ্রুবকটা অবশ্যই হাতের ডানে নিতে হবে, ডানে নিয়ে যেই চিহ্নটা আসবে সেই চিহ্নটাতে সেই মানটি আমাদেরকে ডিতে বসাইতে হবে। তাহলে a2 হবে 6, b2 হবে 15, c2 হবে 2, d2 হবে 72, এরপরে a3 হবে 1, b3 হবে 1, c3 হবে 54 এবং d3 হবে 110। দেখেন আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার চলে আসছে। এটি আমরা একটু মিলাই নিই। x এর মান হলো 2.2689, y এর মান হলো 3.6354, z এর মান হলো 1.9277। হ্যাঁ, আমাদের উত্তর ঠিক আছে। আমরা যে ক্যালকুলেশন করছি এটা আমরা যদি ক্যালকুলেটরে চেক করতে চাই যে আমাদের অ্যান্সার ঠিক আসছে কিনা, সেক্ষেত্রে আমরা এটা চেক করতে পারি। আবার এটা ক্যালকুলেটরে করতে পারেন আপনারা আগেই, অঙ্ক করার আগেই, তাহলে আপনাদের সুবিধা হবে যে আমার উত্তর কি আসবে সেটা উত্তর অনুযায়ী আপনারা ক্যালকুলেশনটা ধাপে ধাপে এগিয়ে নিতে পারবেন। যখনই দেখবেন যে আপনাদের কাঙ্ক্ষিত উত্তরটা চলে আসে বা কাছাকাছি চলে আসে, তখন দেখবেন যে এই উত্তরটা আসলে পরের ধাপেই আরেকটা ধাপ করলে, পরের পুনরাবৃত্তি করলে ওই একই মান আসবে। অর্থাৎ শেষ ধাপটা মানে শেষের আগের ধাপটা আপনাদেরকে নির্ণয় করার জন্য ক্যালকুলেটর ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আরেকবার দেখাইতে হবে, 2 বার একই মান দেখাইতে হবে, তাহলেই হয়ে যাবে। আমাদের গস সাইডাল যে আবৃত পদ্ধতি, পুনরাবৃত্তি পদ্ধতি বা অপসারণ পদ্ধতি বলা যায়, তো এটিকে আমরা সমাধান করলাম। এখন আমাদের ফরট্রান প্রোগ্রাম আমরা কোড ব্লকসে যাব, কিন্তু তার আগে আরেকটু আমরা একটি বিষয় জেনে নেব, তাহলে আমাদের ফরট্রান প্রোগ্রামে ওই বিষয়টি আমাদের কাজে লাগবে। আমাদের ওইখানে একটি স্টেটমেন্ট ব্যবহার করা হবে, যেটি হলো প্যারামিটার স্টেটমেন্ট। প্যারামিটার স্টেটমেন্ট এই যে প্যারামিটার স্টেটমেন্ট, এটার মাধ্যমে কি করা হয়, এটার মাধ্যমে ফরট্রানে ধ্রুবক তৈরি করা হয়। ফরট্রানে প্যারামিটার স্টেটমেন্টের মাধ্যমে ফরট্রানে ধ্রুবক তৈরি করা হয়। আর এই প্যারামিটার স্টেটমেন্টের আমরা যদি গঠনটা দেখি, গঠনটা এরকম যে প্যারামিটার এখানে আমাদের নেম থাকবে ইকুয়ালস টু থাকবে ভ্যালু। অর্থাৎ আমরা যদি একটা উদাহরণ নেই, উদাহরণ যে প্যারামিটার পাই ইকুয়ালস টু 3.14159, অর্থাৎ পাইয়ের মান এটা আমরা জানি। এই পাইয়ের মানটাকে আমাদেরকে ধ্রুবক তৈরি করব আমরা, পাই পিআই এই যে চলো এখানে যে আমরা এই ধ্রুবকের পাইয়ের মানটাই আমরা অ্যাসাইন করব, জমা রাখবো। এই জমা রাখার জন্য আমাদেরকে এই প্যারামিটার স্টেটমেন্টটা ব্যবহার করতে হবে, অর্থাৎ ধ্রুবক তৈরি করার জন্য। অর্থাৎ এই প্যারামিটার পাই এই যে আমাদের স্টেটমেন্টটি লিখলাম, এটা দ্বারা পাই নামক একটা ধ্রুবক আমরা তৈরি করব,
যেখানে এই পাইয়ের মান হলো 3.14159 এবং কম্পিউটার তার যে সংরক্ষণ বা স্মৃতিতে এটা সংরক্ষণ করে রাখবে। আবার আমরা এখানে যদি লিখি যে প্যারামিটার n equals to 20, তার মানে এখানে এই প্যারামিটার স্টেটমেন্টের মাধ্যমে n এর মান যে 20 অর্থাৎ ধ্রুবক যে তৈরি করলো, এখানে ধ্রুবক তৈরি করার পরে সেটা n এর মধ্যে জমা রাখলো। অর্থাৎ প্যারামিটার স্টেটমেন্টের মাধ্যমে আমরা ফরট্রানে ধ্রুবক তৈরি করতে পারবো। এই ধ্রুবক তৈরি করতে আমাদের এই প্যারামিটার স্টেটমেন্টই ব্যবহার করা হয়। এটি আমাদের যে ফরট্রান প্রোগ্রাম গাউস সিডাল অপসারণ পদ্ধতির বা আবৃত পদ্ধতির সেই ফরট্রান প্রোগ্রামে এই প্যারামিটার স্টেটমেন্টটি আমরা ব্যবহার করব। তো এখন চলুন আমরা আমাদের যে কোড ব্লকসের যে ফরট্রান প্রোগ্রামের যে রান সেটিতে এখন আমরা যাই। আমরা আমাদের স্ক্রিনে চলে আসছি। এখন আমরা কোড ব্লকস যে সফটওয়্যারটি আছে সেটিতে প্রবেশ করব। একটু সময় নিচ্ছে। ফাইল মেনুতে যাব, নিউ এ গিয়ে এমটি ফাইলে যাব, যার ফলে এখন আমরা এই যে প্রোগ্রামটি সেটি লেখা শুরু করব। লেখা শুরু করার আগে আমরা একটু সেভ করে নেব এটিকে আমরা লিখব গস সাইডাল মেথড ডট ফর অথবা ডট এফ। আমরা বলেছিলাম যে আমরা স্টেটমেন্ট যখন লিখব তখন অবশ্যই আমাদের 7 থেকে যে 72 নম্বর কলাম এটির মধ্যে লিখতে হবে। 1 2 3 4 5 6 7 8 এখান থেকে আমরা স্টেটমেন্ট লেখা শুরু করব। আমরা প্রথমে আমরা একটা কাজ করেছিলাম যে আমরা যে এক্স ওয়াই জেড এর মধ্যে ওয়াই এবং জেড এর যে আদি মানটা, সেই আদি মানটা আমরা ওয়াই এর মানটা 0 ধরে নিয়েছিলাম এবং জেড এর যে মানটি সেটি আমরা 0 ধরে নিয়েছিলাম। 0.0 কেন দিয়েছি? কারণ আমরা জানি যে ফরট্রানে আমরা যদি কোনো প্রোগ্রাম লিখি অবশ্যই সেটা রিয়েলে বা ফ্লোটে লিখতে হয়, অর্থাৎ দশমিক দিয়ে লিখতে হয়। আর পাওয়ারের ক্ষেত্রে দশমিক দেওয়ার দরকার নেই। পাওয়ারের ক্ষেত্রে বা ঘাতের ক্ষেত্রে আমরা দেখি যে সেটা ইন্টিজার বা পূর্ণসংখ্যায় লিখতে হয়। কিন্তু যদি কোনো অঙ্ক হয় সেক্ষেত্রে সেটি রিয়েল বা ফ্লোটে লিখতে হবে। এরপরে আমরা একটা ডো লুপ নিব। আমরা সেটিকে আই ধরলাম, সেখানে মানটি হবে 1 থেকে n পর্যন্ত। এরপরে আমরা x এর যে মানটি সেটি বসাই নিব। আমরা দেখেছি যে আমাদের যে x এর মানটা এবং y এর মানটা আমরা বের করে নিয়েছিলাম। সেই x এবং y এর বের করা মানটি এখানে x y এবং z এর বের করা মানটি এখানে আমরা বসাবো। সেই ক্ষেত্রে আমাদের প্রথমে ছিল যে মাইনাস ব্র্যাকেট বার করবো আমরা -6, অর্থাৎ এখানে 6 লিখবো না, আমরা 6.0 লিখবো। -6 ইন্টু y মাইনাস জেড প্লাস 85.0 ভাগ আমাদের 27 ছিল, অর্থাৎ 27.0। x এর মানটা আমরা দিয়ে নিলাম। এখন আমরা y এর মানটা দিয়ে নেব, অর্থাৎ আমাদের যে সমীকরণ জোটটি ছিল
এই সমীকরণ জোটটি থেকে যে আমরা এক্স ওয়াই এবং জেডের মান নির্ণয় করেছিলাম, মানে সমীকরণটা সাজিয়ে এক্স ওয়াই এবং জেডের মানটা বের করে নিয়েছিলাম, সেটি আমরা লিখতেছি, সমীকরণটি আমরা লিখতেছি। মাইনাস আমাদের ছিল মাইনাস 6.0 ইন্টু এক্স মাইনাস 2.0 ইন্টু জেড প্লাস 72 ছিল, তাহলে 72.0 divided by 15.0 z equals to পেয়েছিলাম আমরা মাইনাস এক্স মাইনাস ওয়াই প্লাস 110 divided by 54.0। এখন ডু লুপটাকে আমরা ক্লোজ করে দিব। মনে রাখবেন যে ডু লুপটাকে যখন আপনারা ক্লোজ করবেন, অবশ্যই ডু লুপের যে নিচে যে ইন্ডেন্টেশন লাইনটা আছে তার নিচে লিখবেন, তাহলে সেটা দেখতে সুন্দর দেখাবে। এখানে লক্ষ্য করেন যে আমি যখন এটি ভুল লিখলাম, দেখেন কালো হয়ে আছে, এটা সবুজ কিন্তু এন্ডুটা আমাদের এখানে কালো হয়ে আছে, সেক্ষেত্রে আমার ভুল থাকার কারণে এটা কালো হয়ে আছে। আমি যখন এটা ঠিকটা লিখবো, দেখেন এটার মতো সবুজ হয়ে গেল। এগুলো একটু মাথায় রাখবেন, তাহলে প্রোগ্রাম লিখতে ভুল হবে না। এরপরে আমরা প্রিন্ট দিব। আমরা এখানে একটা হেডিং দিব। এই হেডিং এর জন্য আমরা এখানে একটু কিছু লিখব যে দা সলিউশন বাই গস সাইডেল মেথড। ক্লোন দিব। তো এটা আমরা একটা হেডিং দেওয়ার জন্য আমরা লিখলাম। এক্ষেত্রে এই যে ইনভার্টেড কমা, ডাবল ইনভার্টেড কমার মাঝখানে যেটা আছে, এতটুকু হচ্ছে আমাদের হেডিং হিসেবে প্রদর্শন হবে। এরপরে আমরা সলিউশনটা আমাদেরকে প্রিন্ট দিতে হবে। আমরা লেভেল নাম্বার বার করব 10, এক্স এর মান আমাদের প্রিন্ট করতে হবে, ওয়াই এর মান প্রিন্ট করতে হবে এবং জেড এর মানটা প্রিন্ট করতে হবে। এখন আমরা যে লেভেল নাম্বারটা ব্যবহার করবো, সেটা আমরা জানি যে 1 থেকে 5 এর মধ্যে আমাদেরকে লেভেল নাম্বারটা লিখতে হবে। লিখলাম। এরপরে ফরম্যাট, আমরা এটিকে আচ্ছা লিখি। আমরা কপি পেস্ট করতেছি। এখানে আমাদের ওয়াই এর মান লাগবে, এরপরে জেড এর মান লাগবে, কমাটি আমাদের প্রয়োজন নেই। অর্থাৎ আমরা ডাবল ইনভার্টেড কমা এবং সিঙ্গেল ইনভার্টেড কমার ব্যবহার একই, অর্থাৎ এর মধ্যে যেটা আমরা লিখব সেটি আমাদের আউটপুটে দেখাবে। অর্থাৎ এখানে এক্স এর যে এখানে এক্স, এই যে সিঙ্গেল ইনভার্টেড কমা যে আছে, এর মধ্যে এই যে এক্স ইকুয়ালস টু এটা প্রদর্শন করবে, এইটা ইকুয়ালস টু লিখবে, সেই এক্স এর যে ভ্যালুটা বের হবে, এক্স এর যে মানটা বের হবে সেটি এখানে
এক্স ইকুয়ালস টু দিয়ে এর মানটা এই যে ফরম্যাটটা, এই ফরম্যাট অনুযায়ী সে লিখবে। সেক্ষেত্রে আমি এখানে ৮টা ঘর এখানে অ্যাসাইন করছি, ৮টা ঘর এবং হচ্ছে দশমিকের পর ৪টা অঙ্ক থাকবে, এই হিসেবে আমি লিখছি। আমরা আমরা দেখলাম যে আমরা যে অ্যান্সারটা বের করছি খাতায়, সেখানে দশমিকের পর ৪টা অঙ্ক ছিল, এজন্য আমি 4 নিছি এবং আমাদের ঘর আমি ৮টা নিয়ে নিলাম। আপনারা চাইলে এখানে 20 দিলেও কোনো সমস্যা নেই। মানে বেশি ঘর নিতে হবে, কম ঘর নেওয়া যাবে না, যাতে ওই অঙ্কগুলো ধরে। আচ্ছা, ওয়াই এর মান আমি একইভাবে এখানে ওয়াইটা এটা পুরোপুরি যেহেতু সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে বা ডাবল ইনভার্টেড কমার মধ্যে যা থাকে সেটাই আউটপুটে প্রদর্শন করে, এইটুকু পুরোপুরি আউটপুটে দেখাবে। এই ওয়াই এর মানটা হবে এই যে এই অনুযায়ী, এই ফর্মেট অনুযায়ী। তাহলে এটা কি আমার হচ্ছে এখানে ঘর নেবে ৮টা, সেক্ষেত্রে দশমিকের পর ৪টা অঙ্ক থাকবে। এরপরে জেড একইভাবে সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে জেড এইটুকু আউটপুটে প্রদর্শন করবে এবং এইটা ইকুয়ালস টু দেখাবে যেটার মানটা, এর মানটা কোন ফরম্যাটে হবে, এফ 8.4, অর্থাৎ ৮টা ঘর নেবে এবং দশমিকের পর ৪টা এখানে অঙ্ক থাকবে। এরপরে আমরা এটিকে আমাদের কাজ শেষ, স্টপ এন্ড। এখানে আরেকটু কাজ আছে যেটা আমরা এখন দেখব, সেটি হলো এখানে যে আমি এন এর মানটা নিলাম, এই এন এর মানটা আসলে এটা কতবার এই একই কাজটি করবে, মানে কতবার পুনরাবৃত্ত হবে। সেক্ষেত্রে আমরা এখানে প্যারামিটার আমরা দেখলাম যে আমরা যখন ওটা সমাধানটা করছি, সমাধানটা করার পরে দেখলাম যে আমাদের কতবার পুনরাবৃত্তি হয়েছিল, আমাদের পুনরাবৃত্তি হয়েছিল 5 বার। 5 বার যখন পুনরাবৃত্তি হয়েছিল তখন আমরা আমাদের সমাধানটা পেয়েছি। অর্থাৎ এখানে আমরা এই যে এন দিয়েছি 1 থেকে n, অর্থাৎ n ইকুয়ালস টু আমরা যদি 5 দেই তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। অর্থাৎ n যে আমরা দিয়েছিলাম, কিন্তু n এর মানটা কোথায় শেষ হবে সেটা আমরা বলে দিইনি, অর্থাৎ কয়বার পুনরাবৃত্ত হবে। আমরা বলেছিলাম যে এই প্যারামিটারটা ব্যবহার করা হয় ধ্রুবককে ঘটনার ধ্রুবকটা তৈরি করার জন্য। এই যে 5 যে ধ্রুবকটা, এটা আমরা তৈরি করলাম প্যারামিটার দিয়ে এবং এখানে এন এর মধ্যে এটাকে অ্যাসাইন বা সংরক্ষিত করলাম। করার পরে আমরা এটাকে বললাম যে এখানে এই লুপটা বা এই ডু লুপটা বা এটা কয়বার পুনরাবৃত্ত হবে, 1 থেকে n পর্যন্ত, অর্থাৎ 1 থেকে 5 পর্যন্ত, মানে পঞ্চমবার পুনরাবৃত্তির পর আমাদের অ্যান্সারটা প্রদর্শন হবে। এই জন্য আমি এটা প্যারামিটার হিসেবে নিয়ে নিলাম। তাহলে প্যারামিটার আমরা 5 নিলাম, ওয়াই এর মান 0, আদি মান 0, তারপরে আদি মানের ক্ষেত্রে ওয়াই এর মান 0, জেড এর মান 0 আমরা ধরে নিয়েছিলাম আমাদের অঙ্কে। এরপরে হচ্ছে টু লুপটা আই এর মান 1 থেকে n, এটা ততক্ষণ এক্স এর মান, ওয়াই এর মান, জেড এর মান বের করে নিয়েছিলাম, এটা বসাই দিয়েছি। এটা ততক্ষণ চলতে থাকবে যতক্ষণ না হচ্ছে মানে এই যে আমাদের যে মানটা, এই মানটা কয়বার পুনরাবৃত্তি হওয়ার পরে আমাদের বের হবে, 5 বার পুনরাবৃত্তির কারণে। ওই জন্য আমি এখানে 5 লিখছি, এক্ষেত্রে 1 থেকে n। এরপরে ডু লুপটাকে আমি ক্লোজ করে দেবো ইনডু। এরপরে প্রিন্ট আমি একটা হেডিং লেখার জন্য এখানে একটা হেডিং দিয়েছি, আপনারা চাইলে এই হেডিংটা নাও দিতে পারেন, কোনো সমস্যা নাই। শুধুমাত্র বোঝার জন্য আমি হেডিংটা দিয়েছি। এরপরে আমি দেখাচ্ছি প্রিন্ট 10, আমি একটা লেভেল নাম্বার দিলাম যাতে আমি ফরম্যাট স্পেসিফিকেশন যেটাকে বলা হয়, এই যে এটাকে বলা হয় ফরম্যাট স্পেসিফিকেশন। এটি করার জন্য আমি লেভেল নাম্বারটা দিয়েছি, এক্স ওয়াই এবং জেড এর মান নির্ণয় করবো। এটা হলো এক্স এর মান, এটা হলো ওয়াই এর মান এবং এটা হলো জেড এর মান। আর এক্স এর জন্য ফরম্যাট স্পেসিফিকেশন এটা, ওয়াই এর জন্য এটা, ও জেড এর জন্য স্টপ ইন করে দিয়েছি। এখন আমরা এটিকে রান করব। এখানে আমাদের সলিউশন চলে আসছে। আমি বলেছিলাম যে এখানে এক্স এর মান এবং ওয়াই এর মান এবং জেড এর মান একটা বের হবে। দেখেন এখানে এক্স এর মান, ওয়াই এর মান, জেড এর মান বের হয়েছে। সেক্ষেত্রে আমাদের যে আমরা যে খাতায় যে অ্যান্সারটা বের করছিলাম, আমি যদি খাতাটায় একটু খাতার সাথে মিলাই নেই, 2.2689 3.6354 1.9277, আমাদের যে খাতার যে অ্যান্সার সেটি এখানে আসছে হুবহু। তো এই যে আমরা
ফরট্রান প্রোগ্রাম করলাম, এখানে আমাদের অত ক্যালকুলেশন করার প্রয়োজন হয়নি। আমরা শুধু ফরট্রান ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করে এই ফরট্রান প্রোগ্রামটাকে লিখলাম। ফরট্রান প্রোগ্রাম কী করলো, আমাদের অটোমেটিক যে অ্যান্সারটা সে অটোমেটিক এখানে বের করে দিল। তো এই হলো ফরট্রান প্রোগ্রামের গুরুত্ব এখানেই, যে আমরা যেটা হাতে নাতে করলাম সেটি এই প্রোগ্রাম লেখার মাধ্যমে আমরা সেটি প্রোগ্রাম লেখার মাধ্যমে সেই ফরট্রান প্রোগ্রামই কী করলো, বা কোডব্লক সফটওয়্যারটা কী করলো, সেটির অ্যান্সারটা আমাদেরকে সে নিজে নিজে হিসাব করে লিখে দিল। শুধু আমাদের প্রোগ্রামটা লিখতে হবে। সেক্ষেত্রে এখানে একটু কাজ করব আমরা। এখানে দেখতেছেন যে এখানে 9 এর পরে y এর মানটা এর সাথেই চলে আসছে। এখানে আমরা একটু কমা দিয়ে দিব। আমরা কমা দেওয়ার জন্য আমরা কমাটা ব্যবহার করব কোথায়, আমি একটু বলে দেই। আমরা কমাটা ব্যবহার করব, প্রথমটা x এর মানটা বসাই নিব, এরপরে এর আগে তো কমা দেওয়ার প্রয়োজন নেই। x এর পরেই আমরা কমাটা দেব এই মান x এর মানের পরে এবং y এর মানের পরে এই কমাটা আমরা ব্যবহার করব। তো সেক্ষেত্রে আমরা এখানে কি করব, এর মানের পরে আমরা এই যে সিঙ্গেল ইনভার্টেড কমা শুরু করছি, এরপরে একটা কমা দিব, এবং এখানে যে সিঙ্গেল ইনভার্টেড কমা শুরু করছি এরপরে একটা কমা দিব, তাহলেই আমাদের ওই কমাটা চলে আসবে। আমরা দেখি, চলে আসছে, আমাদের কমাটা চলে আসছে, যার ফলে এক্স এবং ওয়াই এবং জেড এর মানগুলো আলাদা হয়ে গেছে। এখন আমি বললাম যে এই লাইনটি আপনারা যদি নাও দিতে চান কোনো সমস্যা নাই, কন্ট্রোল এক্স, সমস্যা হবে না। শুধুমাত্র ওই হেডিংটা দেখাবে না, অ্যান্সার আসবে আমাদের। হেডিংটা দেখাবে না কিন্তু অ্যান্সার আসছে, সেটি আমরা শুধুমাত্র দিলাম আমাদের প্রোগ্রামটা আমাদের বুঝতে সুবিধা হয় এবং সুন্দর দেখায়। এই জন্যই আমাদের প্রয়োজনের তাগিদে আমাদের এই যে আমাদের যে হেডিংটা সেটি নেওয়া। এখন এখানে আমরা তো জানি না যে এখানে আমাদের 5 বার আমরা যখন খাতায় করব তখন আমরা বুঝতে পারবো যে এটা 5 বার পুনরাবৃত্তি করার পরে আমাদের অ্যান্সারটা আসবে। আমরা তো জানি না যে আমাদের কতবার করার পরে এই অ্যান্সারটা আসতে পারে, অর্থাৎ কতবার পুনরাবৃত্তি হওয়ার পরে অ্যান্সারটা আসতে পারে। এজন্য আপনারা এই যে এর মানটা এটা একটু বাড়াই দেবেন, 30 দিতে পারেন, এরপরে 40 দিতে পারেন, এর মানটা বাড়ায় নেবেন। তো এখানে বাড়ায় নিলে কোনো সমস্যা নাই, কারণ এটা যখন আমাদের 5 বার যখন পুনরাবৃত্ত হয়ে যাবে তখনই আমাদের এই মানটা অটোমেটিক এখানে থেমে যাবে। অর্থাৎ 1 নম্বর পুনরাবৃত্তি হবে, 2 নম্বর পুনরাবৃত্তি হবে এবং 3 নম্বর পুনরাবৃত্তি হবে, 4 নম্বর পরিবর্তন হবে এবং 5 নম্বর পুনরাবৃত্তি হবে। যখন 5 নম্বর পুনরাবৃত্তি হবে সেটা অটোমেটিক থেমে যাবে। অর্থাৎ অন্য যদি অঙ্ক হয়, এই গস সাইডাল আবৃত পদ্ধতির ক্ষেত্রে অন্য যদি অঙ্ক হয় সেক্ষেত্রে যদি 7 বার বা 8 বার পুনরাবৃত্তি হয়, সেক্ষেত্রে 7 বার 8 বার পুনরাবৃত্তি হওয়ার পরে এটা অটোমেটিক থেমে যাবে। এজন্য আপনারা এই লেভেল নাম্বার এই যে ধ্রুবকটা এটা একটু বাড়ায় নেবেন, যাতে আপনারা তো জানেন না যে এই অঙ্কটা কতবার পুনরাবৃত্তি হবে। সেক্ষেত্রে এই অঙ্কটা বাড়ায় নিলে সে তার মতো করে কাজ করবে এবং যেখানে তার মান পাবে সেখানেই অ্যান্সারটা দিয়ে দেবে। 40 দিলেও আমাদের অ্যান্সার চলে আসবে। এখানে 30 দিলেও আমাদের অ্যান্সারটা চলে আসবে। আমরা বেশি করে দিব, কারণ আমাদের দেখা যায় যে মাঝে মাঝে 9 বার 10 বার পুনরাবৃত্তি হওয়ার পরে অ্যান্সার চলে আসে, অথবা 12 বার 13 বার 14 বার চলে আসে। এই জন্য এই সংখ্যাটা আমরা একটু বাড়াই দেবো। এখানে আমার 30, 40, 50 যাই দেই, একটু বাড়াই নেব যাতে আমাদের সঠিক অ্যান্সারটা আসে। মাঝে মাঝে যদি এরকম হয় যে আপনারা এখানে 2 দিছেন, 2 দেওয়ার কারণে এখানে যে অ্যান্সারটা আসবে সেই অ্যান্সারটা আমাদের সঠিক আসবে না। সেক্ষেত্রে অবশ্যই একটু বাড়াই দিতে হবে আমাদের, না হলে আমাদের যে অ্যান্সারটা আসবে সেটা ভুল আসবে। এখানে 30 দিয়ে দিলাম, 30 দিলে দেখা যাবে এই অ্যান্সারটা আমাদের সঠিক চলে আসবে।
সঠিক অ্যান্সার চলে আসছে। কম দিলে এখানে দুইবার, এখানে যদি টু টু আমরা দিই তাহলে দুইবার এটা পুনরাবৃত্তি হওয়ার পরেই থেমে যাবে, অর্থাৎ আমাদের সঠিক অ্যান্সারটা আমরা পাচ্ছি না। আমরা যদি টু দিয়ে যদি অ্যান্সারটা দেখি তাহলে আমাদের যে সঠিক অ্যান্সার যে ছিল 2.2689 সেটি আসেনি, 3.687 3.6354 আসেনি, 1.9277 এটাও আসেনি। অর্থাৎ দুই নম্বর পুনরাবৃত্ত করার পরে যেই মানগুলো আসার কথা, মানে দুইবার পুনরাবৃত্ত করার পরে যেই মানগুলো পেয়েছিলাম আমরা সেই মানগুলো এখানে আসে। অর্থাৎ আমরা যদি প্রথম পুনরাবৃত্ত থেকে দ্বিতীয় পুনরাবৃত্ত থেকে তৃতীয় পুনরাবৃত্তি এগুলো মান যদি পেতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা এখানে 1 2 দিয়ে বা 3 দিয়ে ওই মানগুলো নিয়ে আসতে পারি। কিন্তু আমাদের সঠিক মান আনার জন্য অবশ্যই এখানে এই যে ধ্রুবকটি এটা একটু বাড়ায় দিতে হবে, যার ফলে সে তার মতো করে পুনরাবৃত্তি করতে থাকবে এবং সঠিক অ্যান্সারটি যখন পাবে সে থেমে যাবে এবং সেখানে সঠিক অ্যান্সারটি দেবে। এই হলো আমাদের কোড ব্লকসে আমরা কিভাবে এই প্রোগ্রামটি আমরা লিখব এবং রান করব সেটি। এখন এই কোড ব্লকসে আমরা দেখলাম, আমরা আরেকটি সফটওয়্যার নিয়ে আলোচনা করেছিলাম ফোর্স 3.0। এখানেও আমরা কিভাবে লিখব সেটা আমি বলছিলাম। কন্ট্রোল ভি। আচ্ছা, এই প্রোগ্রামটি আমরা শুধু কপি করে পেস্ট করলাম, আর আমি লিখতে চাচ্ছি না কারণ আমি আগেই লিখেছি। তো এটি এখানে আমি প্রথমে সেভ করে নেব, কন্ট্রোল এস। আমি সেভ করেছি গস সাইডেল, যেহেতু গস সাইডেল মেথড লিখে সেভ করছি, আমি শুধু এখানে গস সাইডেলটা লিখতেছি, গস সাইডেল লিখতেছি, লিখে ডট ফর দিচ্ছি, সেভ করে নিলাম। তো এখন আমি যদি এটাকে রান করি, দেখেন এখানে 13 নম্বর লাইনে ভুল দেখাচ্ছে। অর্থাৎ এখানে আমি বলেছিলাম যে আমরা এই যে আমরা যদি ফোর্স 3.0-তে যদি কোনো প্রোগ্রাম রান করি অবশ্যই মনে রাখতে হবে যে কোড ব্লকসে আমরা যেটা রান করব সেটাই এখানে বসাবো। কিন্তু এখানে আমাদের একটু আরেকটা আমাদেরকে স্টেটমেন্ট নিতে হবে, সেটি হলো পজ স্টেটমেন্ট। এই পজ স্টেটমেন্টটা স্টপের আগে না বসানো পর্যন্ত এখানে আমাদের অ্যান্সারটা দেবে না বা সঠিক অ্যান্সারটা দেবে না। আমরা যদি দেখি এখন লাইন 1480, আচ্ছা, কন্ট্রোল এস, আমরা রান করি, 0 এরর ডট ফর প্যারামিটার ইনটু 10 এখানে আমাদের রান না হওয়ার কারণ
চলে এসছে। তো আপনারা এখানে যখন প্রোগ্রামটা রান করবেন তখন অবশ্যই চেষ্টা করবেন যাতে ওপেন আরেকটি বিষয় বলে দেই যে আপনারা যখন কোনো ফাইল ওপেন করবেন বাইরে থেকে ওপেন করবেন না, আপনারা ভেতর থেকেই ওপেন করবেন। এই ফাইলে গিয়ে বাইরে থেকে ওপেন করলে, অর্থাৎ আমরা যদি এখানে এখানে ফাইলে গিয়ে যেখানে সেভ করছিলাম ওখানে ফাইলে গিয়ে ওপেন করলে দেখা যাবে যে অন্য কোনো সফটওয়্যার দিয়ে ওপেন হয়েছে, যার ফলে আপনারা যে কাঙ্ক্ষিত যে কোড ব্লকস অথবা ফোর্স 3.0 সেটা দিয়ে ওপেন করতে সমস্যা হতে পারে। সেক্ষেত্রে আপনারা এখানে ফাইলে গিয়ে ওপেনে যাবেন। ওপেনে গিয়ে এখানে ওই প্রোগ্রামটা ফাইলে গিয়ে কোথায় সেভ করছেন ওখানে গিয়ে ওখানে ওকে করবেন। ওকে করে এটা চলে আসবে। সেক্ষেত্রে এখানে বলে রাখি যে আপনারা যখন এই ফোর্স 3.0 যখন প্রোগ্রামটা সেভ করবেন অবশ্যই .f এক্সটেনশন দিয়ে সেভ করবেন, এবং কোড ব্লকসে যখন আপনারা সেভ করবেন তখন .f দিয়েও সেভ করতে পারবেন অথবা .for দিয়েও সেভ করতে পারবেন। দেখেন এখন অ্যান্সার আমাদের চলে আসবে। আমাদের অ্যান্সার চলে আসছে যেভাবে আমাদের কোড ব্লকসে যে অ্যান্সারটা আসছিল সেই একই অ্যান্সার আমাদের চলে আসছে এবং আমাদের অ্যান্সারও ঠিক আছে। তো এই হলো আমরা কিভাবে ফোর্স 3.0-তে আমরা এই প্রোগ্রামটা রান করব সেটি। তো এই কোড ব্লকসের ক্ষেত্রেও দেখাই দিই যে কিভাবে ওপেন করবেন। এটা আমরা সেভ করছি। ওপেনে যাব। ওপেনে গেলে আমাদের এখানে আমরা সেভ করলাম, যেটা সেভ করছি সেটাতে ওকে করে এখানে আসলেই এখানে আমাদের প্রোগ্রামটা দেখাবে। এ হলো আমাদের গস সাইডেল মেথডের বিস্তারিত, যে আমরা প্রথমে দেখলাম যে কিভাবে এই গস সাইডেল মেথডটা খাতায় সমাধান করতে হয়। আমরা খাতায় সমাধান করলাম বোঝার জন্য। এরপরে আমরা বোঝার পরে আমরা আমাদের কোড ব্লক সফটওয়্যার এবং ফোর্স 3.0 সফটওয়্যার দিয়ে দেখলাম যে এটা কিভাবে রান করতে হয় এবং কিভাবে কি করতে হয়।